এক মাসের ব্যবধানে দেশে 2টি বিস্ফোরণ, এমনকি ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় পুলিশ সদস্যকে। 2 থেকে 3 সেকেন্ড আমার কোনো সেন্স ছিল না, তারপরে দেখে আমার এদিক দিয়ে ব্লাড। বিশেষ দিনেই কেন এমন ঘটনা? 5ই আগস্টের পরে কাশিমপুর কারাগার থেকে বের হয়েছে, সেটা আরেকটা দিকে ইঙ্গিত দিচ্ছে। 4টি ঘটনার নেপথ্য কারণ খুঁজব, কারা ঘটিয়েছেন, কেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা, এখানকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালীতে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। অন্যান্য সদস্যদের সঙ্গে আছেন কনস্টেবল শাহ আলমও। কিছু কিছু ব্যক্তি সন্দেহ হলে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং ব্যাগ তল্লাশি করি। 2টো ব্যক্তি বাস থেকে নেমে রাস্তা দিয়ে মাস্ক পরা অবস্থায় আমাদের সামনের দিকে হেঁটে এসেছিল। ব্যাগ কাঁধে নিয়ে 2জন সন্দেহভাজন লোক যাচ্ছে, চেক করেন। ব্যাগ ছিল ঘাড়ে, ব্যাগ ঘাড়ে থাকাকালীন স্যার সহকারে আমরা ডাকার পরে ওই 2টো ব্যক্তি, একটা ব্যক্তি আমার কাছে এসেছে। কিন্তু অপর ব্যক্তি শাহ আলমের কাছে পৌঁছালেই ঘটে আকস্মিক এক ঘটনা। মুহূর্তটা আবার দেখি। দেশীয় অস্ত্র দিয়ে শাহ আলমকে আঘাত করেন এই ব্যক্তি। এই ব্যক্তির হাতে আগ্নেয়াস্ত্র। সে ইউনিফর্ম অবস্থা আমি কখনো ভাবতে পারিনি, ঠিক আছে, আমাকে কেন মারলো বা এতগুলো লোকজন এখানে পাবলিক ফাংশনের মধ্যে কেন মারলো। যখন সেন্স আছে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি পিছিয়ে ধাওয়া করি। আঘাতের পরপরই পালানোর চেষ্টায় 4 জন। তাদের পরিচয় অজানা, কিন্তু খোঁজার চেষ্টা করব। কিছু রাস্তা যাওয়ার পরে সে একটা বিকট শব্দ হয়। তারা দৌড়ে পাশের লাল মিয়া গলিতে প্রবেশ করেন। তখনও 2 জনের হাতে চাপাতি। পরে পোশাক পাল্টে এগিয়ে যান। আইনশৃঙ্খলা বাহিনী টানা কয়েকদিন তাদের তালাশ করে। নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা পর্যন্ত পৌঁছে তাদের হারিয়ে ফেলেন তদন্ত কর্মকর্তারা। কিন্তু তারা ঘটনাস্থলে যে ব্যাগ ফেলে যান তাতে বিস্ফোরক পাওয়া যায়। পরে তা নিরাপদে বিস্ফোরণ ঘটানো হয়। এই ঘটনার পর নড়ে চড়ে বসে পুলিশ। রাজধানীর যাত্রাবাড়ি, ধোলাইপাড়, পোস্তাগোলা সহ বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপির ওয়ারি বিভাগ। এছাড়া যৌথ অনুসন্ধানের নামে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি, গোয়েন্দা পুলিশ ডিবি, পুলিশের বিশেষায়িত অ্যান্টি টেরোরিজম ইউনিট বা এটিইউ, রাষ্ট্রের একাধিক গোয়েন্দা সংস্থাও যোগ দেয় তাদের সঙ্গে। কিন্তু তদন্তকারী কর্মকর্তাদের কেউই পরিচয় প্রকাশ করতে চাননি। কুতুবখালীতে পুলিশ সদস্যকে কোপানো এবং বিস্ফোরণের ঘটনা বুঝতে ফিরতে হবে আগের বছর, অর্থাৎ 2025-এর ডিসেম্বরে। ঢাকার কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণ। নারী শিশুসহ আহত 4 জন। ঘটনাস্থল থেকে ককটেল, রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। কিন্তু আহত স্ত্রী সন্তানকে সেখানে ফেলে গা ঢাকা দেয় মাদ্রাসার পরিচালক শেখ আলামিন। পরদিন আলামিন সাভারে যান, দেখা করেন নাজমুল হাসান মামুনের সঙ্গে। মামুন তখন আলামিনকে পাঠিয়ে দেন তার পরিচিত আরাফাতের বাসায়। রাজধানীর ধোলাইপাড় এলাকার এই বাসা থেকেই পরে গ্রেপ্তার হন আলামিন। যদিও আরাফাত পালিয়ে যান। এই বাসাতেই তাদের সঙ্গে থাকতেন আরও একজন, মোহাম্মদ আরিফ। এই বাসা এবং আলামিনের গ্রেপ্তার তদন্তে এই 2টি বিষয়ই আইনশৃঙ্খলা বাহিনীর মূল হাতিয়ার। কিন্তু এখনও অনেক ঘটনা ঘটার বাকি। আলামিনের ফোনের সূত্র ধরে যশোরে 2026 সালের 31 জানুয়ারি যৌথ অভিযান চালায় জেলা পুলিশ ও অ্যান্টি টেরোরিজম ইউনিট। উদ্দেশ্য ছিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির কমান্ডার হাফিজ ইব্রাহিমকে গ্রেপ্তার করা।
কিন্তু হাফিজকে না পেয়ে তার ব্যক্তিগত গাড়ি চালক মোহাম্মদ রায়হান উদ্দিনের বাসা থেকে 4টি প্রাণঘাতী অস্ত্র ও 10টি গ্রেনেড উদ্ধার করা হয়। দিনটি শনিবার। কুমিল্লা শহরের শিব মন্দিরে সন্ধ্যায় পূজা চলছে। শনি পূজা করছেন পুরোহিত কেশব চক্রবর্তী। মন্দিরে তার স্ত্রী সহ বেশ কয়েকজন। পূজা প্রায় শেষের দিকে। ব্যাগ হাতে মন্দিরে প্রবেশ করছেন একজন। প্রায় 30 সেকেন্ড পরেই তিনি দৌড়ে পালাচ্ছেন। তারপর হঠাৎ বিস্ফোরণ। 8 থেকে 10টি স্প্লিন্টারে বিদীর্ণ পুরোহিতের শরীর। হাসপাতালে চিকিৎসা নেন তিনি। টাইন গাদে একটা সাদা বস্তু একটা পড়লো গায়ে, এদিকে পড়ার পরে ওইখানে একটা থাল ছিল, ওই থালটার উপরে যাই জিনিসটা পড়লো। তাই বলছি যে সাদা একটা পাথরের মতো মনে হয়, আচ্ছা ঠিক আছে আমি একটু সরাই ওই কোনাতে যাইয়া দেখাতে আমার স্ত্রী বলতেছে ওটা তো ধুমা বাড়িতেছে। তখন সে বলল এটা তো বোম। কিন্তু মন্দির প্রাঙ্গণে বিস্ফোরক ফেলে যাওয়া হয়, যা উদ্ধার করে পরে নিরাপদ বিস্ফোরণ ঘটানো হয়। এই ঘটনার পরপরই উলায়াত বেঙ্গল নামের একটি গোপন টেলিগ্রাম গ্রুপে এই মেসেজ দেওয়া হয়। দাবি তদন্তকারী পুলিশ কর্মকর্তাদের। সেখানে লেখা হয়, ইফতারের পর খিলাফতের সৈন্যরা কুমিল্লার ঠাকুরপাড়ার একটি ইসকন মন্দিরে আইইডি বিস্ফোরণ ঘটিয়েছেন। তবে প্রথম আলো এ তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। তবে এই মন্দিরে বিস্ফোরণের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চিত হন একটি উগ্রবাদী দল সক্রিয় হয়েছে। এবার তদন্তকারীদের হাতে শনাক্ত করার মতো 2টি ছবি। কুতুবখালীতে বিস্ফোরক বহনকারী এই 4 জন আর কুমিল্লার মন্দিরে 1 জন। সেই জট খুলব, কিন্তু তার আগে এখনও আরেকটা ঘটনা দেখার বাকি। 25 মার্চ মহান স্বাধীনতা দিবসের আগের দিন রাজধানীর সায়েদাবাদের জনপথ মোড় এলাকায় র্যাম্পের গোড়াতে চলছে পুলিশ সদস্যদের তল্লাশি। একটি বাস থেকে ব্যাগ সহ একে একে নামলেন 5 জন। অধিকাংশই মাস্ক পরে আছেন। সন্দেহভাজন ব্যক্তিকে থামায় পুলিশ। তখনই বিস্ফোরণ। এরপর কেউ দৌড়ে পালান, কেউ বা হেঁটে স্থান ত্যাগ করেন। পুলিশের দাবি, পালানোর আগে তারা একটি ব্যাগ ফেলে যায়। এবার 3টি স্থানের ফুটেজ মিলেছে: জনপথ মোড়, কুমিল্লা আর যাত্রাবাড়ির কুতুবখালী। এর মধ্যে এই ব্যক্তি নাজমুল হাসান মামুন। কুতুবখালীতে তার হাতেই আগ্নেয়াস্ত্র দেখা যায়। আসামিদের অপরাধ সংক্রান্ত পূর্বের রেকর্ড পিসিপিআর অনুসারে মামুনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে 2টি মামলা হয়েছে 2017 সালে কলাবাগান থানায় আর ভালুকা মডেল থানায়। পরের বছরই গ্রেপ্তার হন। তদন্ত কর্মকর্তাদের দাবি, তিনি 90 জেএমবির বোমা বিশেষজ্ঞ। আর এই ব্যক্তি মোহাম্মদ আরিফ। 2023 সালের সেপ্টেম্বরে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট তাকে গ্রেপ্তার করে। আর বাপ্পিকে 3 ঘটনাস্থলেই দেখা যায়। তার সম্পর্কে এখনও বিস্তারিত জানার চেষ্টায় তদন্তকারীরা। আর এই ব্যক্তি পুলিশ সদস্য শাহ আলমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। তার পরিচয় শনাক্তে এখনও তদন্ত চলছে। পরিচয় নিশ্চিত হওয়া ব্যক্তিদের শনাক্ত করা হয় কেরানীগঞ্জে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার শেখ আলামিনের সূত্র ধরে। পুলিশের পিসিপিআর অনুসারে তার বিরুদ্ধে মামলা অন্তত 9টি। বর্তমানে আলামিন বাদে সবাই পলাতক। এইটা নিয়ে কাজ করতে করতে আমাদের পুলিশ প্লাস অন্যান্য যে আমাদের স্পেশালাইজড যে ইউনিটগুলো আছে সে একত্রিত কাজ করে থাকি। কাজ করার পর্যায়ে আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পারি। আমরা দেখা যায় যে তারা একই গ্রুপের। এটার রুট যেহেতু পেয়েছি, এটার ডালপালা কী আছে, এটার ভিতরে কী আছে, আর কেউ ইনভলভ আছে, এটার বিহাইন্ড দ্য সিন কী আছে, আমার মনে এটা বের করে ফেলতে পারবো। কিন্তু প্রশ্ন হলো, তাদের পরস্পরের সঙ্গে পরিচয় হলো কিভাবে? তদন্তকারী কর্মকর্তারা বলছেন, আলামিন, নাজমুল হাসান মামুন, মোহাম্মদ আরিফ সবাই কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ছিলেন, যেখানে মূলত উগ্রবাদীদের রাখা হয়। সেখানেই তাদের পরিচয়। বিস্ফোরকগুলো সম্পর্কে জানতে কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা প্রকাশ্যে মন্তব্য করতে চাননি।
তবে বলেছেন এগুলো ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি। ASM আলী আশরাফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে PhD করেছেন। গবেষণার মূল ক্ষেত্র ছিল পররাষ্ট্রনীতি ও সন্ত্রাসবাদ দমন। যে কোনো দেশেরই আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট চায় যে সন্ত্রাস দমন আইনটা প্রয়োগ করে আবার বিরোধী দলকে এবং ভিন্ন মতকে দমন করার চেষ্টাটাও করে থাকে। এইটার অপপ্রয়োগটা যেমন একটা বাস্তব সম্ভাবনা থাকে, আবার সন্ত্রাসবাদের প্রকৃত হুমকিরও একটা বাস্তব ঘটনা। এগুলো আমার কাছে একজন একাডেমিক হিসেবে মনে হয় যে এগুলো খুব সিরিয়াসলি ইনভেস্টিগেট করে দেখা দরকার যে এর সাথে কি কোনো মানে সন্ত্রাসী সংগঠনের সংযোগ আছে কিনা। 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর তারা কারাগার থেকে মুক্তি পান। সম্প্রতি ডিএমপি থেকে মামুন, আরিফ ও বাপ্পির সম্পর্কে তথ্য চেয়ে বিভিন্ন মাধ্যমে এই ছবিও প্রচার করা হয়। এই বমটা যদি কোনো পাবলিক ফাংশনে বা কোনো মিটিংয়ে বাস্ট হতো, অনেক লোকের ক্ষয়ক্ষতি হতো। এই জন্য নিজেকে অনেক ধন্য মনে হয়, আমি নিজে আহত হয়ে। সনাতন ধর্মীয় জাতিরও মনে একটা আতঙ্ক, এখানে আবার কোন সময় কী হয়, এবং আতঙ্কে সরকার একটা মামলা করলো, করার পর আজ পর্যন্ত কোনো জানতে পারলাম না যে আসামি ধরলো না কি হইলো। এরা কি নন টেরোরিস্ট ক্রিমিনাল নাকি টেরোরিস্ট ক্রিমিনাল সাসপেক্ট, সেটা প্রথমে আমার মনে নির্ণয় করতে হবে। আর এমনিতে কিন্তু আপনি যে কোনো সাধারণ নাগরিকের দৃষ্টিতে বলবো যে যদি কেউ বিস্ফোরক বহন করে রাস্তায় চলাফেরা করে বা এরকম ধারালো অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে, এটা নাগরিকের নিরাপত্তার জন্য অবশ্যই একটা হুমকি এবং আতঙ্কের বিষয়। এটাকে খুব ব্যাপক নজরদারি এবং প্রফেশনালিজমের মধ্য দিয়ে দেখতে হবে আমার মনে হয়।